আচ্ছা, আহ, বুদ্ধবাবুর সেই ল্যান্ডমাইন বিস্ফোরণ যে টার্গেট আর করা সেটা হয়েছিল, তো ওই দিন সেই আমরা ঘটনা কি ওখানে আছি। ঘটেছিল একটু বলুন তো। এটা হচ্ছে মেদিনীপুর শহর থেকে ধরুন 10-11 কিলোমিটার হুম। দূরে। ওখানে একটা কালভার্ট ছিল, হুম। আর ওই সময়টাতে ধান হয়েছে, হুম। খেতে ধান আছে। ঢাকা। ঢাকা, কালভার্ট, হ্যাঁ। হ্যাঁ। ওর ভিতর দিয়ে রাত্রিবেলা ওরা তার জঙ্গল দূরে, অন্তত 1.5 কিলোমিটার দূর থেকে বিরাট জঙ্গল। হুম। সেই জঙ্গলে ওরা রয়েছে, ওখান থেকে ওই ধান ধান ক্ষেতের ভেতর দিয়ে তার এনে ওই কালভার্টের নিচে ওই ব্লাস্টের সিস্টেমটা করেছে। হুম। তারপরে ওইটা ব্লাস্টটাকে করিয়েছে, এবং যখন ব্লাস্টটা হয় তখন ওই ইনসিডেন্টের ঘটনার থেকে আমি হয়তো 500-700 মিটার দূরে, কারণ ওখানে আমাদের। বুদ্ধবাবুর কনভয় যখন যাচ্ছে, হ্যাঁ, কারণ আমাদের তো মানে সেদিন কি বুদ্ধবাবু সত্যি মানে একটা সত্যি মানে, একটা ঘটনা মানে না না ধরুন। কি আর 10-15 সেকেন্ডের এদিক ওদিকের ব্যাপার তো, অন্য কনভয় গাড়িগুলো তো নষ্ট আহ, হয়ে গেছে। তা এই তো ঘটেছে। এরা ঘোষণা করলো সিপিআইএম কে নিকেশ করতে হবে, হুম। এবং কিষেনজি স্টেটমেন্ট দিয়ে বললেন যে আমি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। একদম। বুদ্ধিজীবীদের একটা অংশ বললেন মমতা ইজ মোর লেফট একদম। দ্যান লেফট। একদম। এই সব মিলে একটা পরিবেশ তৈরি হলো। মানে তখন কিন্তু অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকেও কিন্তু একটা বাম ছদ্মবেশ নিতে হয়েছিল। হ্যাঁ, তা তো করানো হয়েছিল মানে সোশ্যাল পরিকল্পনা। ফেব্রিকটা ওয়েস্ট বেঙ্গলের এমনই এমনই। যে এখানে বামপন্থী একটা ছদ্মবেশ ছাড়া অন্তত। এই যে আমি বলছি, যখন বলতে হলো যে মমতা ইজ মোর লেফট দ্যান লেফট, হুম। এটা কিন্তু আসলে লেফটের জয়। শালকুকে হত্যা করা হলো দিনের বেলা। হ্যাঁ, করা হলো, এবং তারপরে ছড়িয়ে দেওয়া হলো যে ওই ডেড বডিতে যে হাত দেবে হ্যাঁ। তাকেই খুন করা তাই হবে। তো। ফলে তার মা, সেই সৎকার বৃদ্ধা মা এখনো, বেঁচে আপনাকে আমি আছেন। বলছি 27 তারিখ লালগড়ে আমরা সমাবেশ করবো, সীতামণি সোরেন। চিতামণি হুম। সরেন। তিনি গিয়ে সন্তানেরকে ধরে একটু কান্না পর্যন্ত করতে পারেন। তাই তো। 7 দিন মৃতদেহ পড়েছিল। তাই তো। এরকম ঘটনা অনেক আছে। দিবাকর মাহাতোর কথা মনে সে পড়ে। আছে। তো তো- আচ্ছা, টেরোরাইজড এই জোনগুলোর মধ্যে কোন কোন বিধানসভা ছিল মূলত? আর এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এটাই বলেন যে মাওবাদী তৃণমূল এক কেন বলেন? আরে মাওবাদী তৃণমূল এক মানে আপনি কি দেখেননি? এই মমতা ব্যানার্জি যাননি ছত্রধর মাহাতোর মোটর সাইকেলে চেপে? ঠিক এই প্রশ্ন হচ্ছে, ছত্রদত্তের ভূমিকা তখন ঠিক কি ছিল? ছত্রধর তো ওই যে বললাম সিভিল ফেস করেছিল একটা। হুম। ছত্রধর মাহাতো তখন ওই জনসাধারণের কমিটির সম্পাদক। হুম। এবং দেখুন এই ছত্রধর মাহাতো যে সব এইসব খুনের যে আছে, আবার মাঝখানে যখন এই একটা বিধানসভা নির্বাচন পার করার জন্য কোনো আইন মানে কি, ছত্রধর মাহাতোকে সব মামলা থেকে ইয়ে করে দিয়ে বেল দিয়ে তাকে বাইরে নিয়ে এসেছিল। হুম। আবার ওখানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করে দিয়েছিল। হুম। তারপরে ভোট পার করে আবার ওকে জেলে পুরে দিয়েছিল। ছত্রধর মাহাতোদের ভূমিকাটা ঠিক কি ছিল সেই সময়? ছত্রধর মাহাতোরা হচ্ছে মাওবাদীদের সিভিল ফেস, জনসাধারণের কমিটি হিসেবে। আসলে এরা সব তৃণমূল। আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে কাজটা করলো, তাতে মাওবাদীরা, ওদের পরিকল্পনাটা ছিল যতটা খুন করব তার চাইতে বেশি টেরার ছড়া, সন্ত্রস্ত করবে। সন্ত্রস্ত করব। হুম। একটা খুন মানে 7 দিনের মধ্যে একটা খুন করতেই হবে। হুম। বুঝতে পেরেছেন? হুম। তো সেক্ষেত্রে যদি সিপিআইএম এর কোনো নেতাকে হাতের সামনে না পায়, তখন ওরা জেনারেল কাউকে খুন করেছে, নার্সকে খুন করেছে, ডাক্তারকে খুন করেছে, পথচারীকে খুন করেছে, মহিলাদের খুন করেছে, নিরীহ আদিবাসীদের খুন করেছে। এই খুনগুলো হচ্ছে, খুন হচ্ছে, ফলে আতঙ্কিত করে দেবে, এলাকা ছেড়ে চলে যাবে, পার্টির মিছিল মিটিংয়ে কেউ যোগ না দেওয়া, এটা ছিল পরিকল্পনা। আপনি তো তখন একদম গান পয়েন্টে লড়াই করছেন, হ্যাঁ, কিছু আমি অভিজ্ঞতা আমি গোয়ালতোড় ব্লকে ওদের সঙ্গে, ছিলাম। কিছু কনফ্রন্টেশন, কিছু? না, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলতে পারি। আমি একদিন 10 সেকেন্ডের এদিক ওদিক হলে আমি উড়ে যেতাম। আমি সেটা গোয়ালতোড় প্লিজ থেকে, বলুন। হ্যাঁ, সেই ঘটনা প্লিজ বলুন। আমি গোয়ালতোড় থেকে বেরিয়ে, গোয়ালতোড় থেকে পেরোলে কাদরা বলে একটা বড় জঙ্গল আছে, হুম। সেইটা পেরিয়ে নয়া বছর তারপরে চন্দ্রকোনা রোডে উঠতে হয়। হুম। তো ওখান থেকে আমি বেরিয়ে আসছি, ওই কাদরার জঙ্গলে ঢুকছি, হঠাৎ একটি রোমহর্ষক এপিসোড আপনাদেরকে উপহার দেব। কথা বলছি আলিমুদ্দিন স্ট্রিটে, অর্থাৎ সিপিআইএম এর রাজ্য দপ্তরে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক বিজয় পালের সঙ্গে। আপনাদেরকে জানিয়েছিলাম যে
আহ, বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন জেলার, মাফ করবেন, বিভিন্ন জেলার এবং বিশেষ করে সেই সমস্ত জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক, তৃণমূলের জেলা সভাপতি, বিজেপির নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং সেখানকার খবর সরাসরি আপনাদেরকে জানাবো। কারণ এই সমস্ত জেলাগুলোতে, পশ্চিম মেদিনীপুর বলুন, ঝাড়গ্রাম এখন নতুন জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলায় বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার বুম সেভাবে পৌঁছয় না এবং সোশ্যাল মিডিয়া বা আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় আমরা যারা কাজ করার চেষ্টা করি, আমাদেরও কিছুটা গাফিলতি বলবো আমি, সেটা থেকে যায়। কিন্তু এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমরা সবসময় ব্যতিক্রমী খবর দেখাই, সঠিক খবর দেখাই এবং মন গড়া কথা ঘরে বসে বলি না। পশ্চিম মেদিনীপুর বললেই আমাদের মধ্যে প্রথমে যে চিত্রটা ভেসে ওঠে সেটা হচ্ছে কিষেনজি, সেটা হচ্ছে ছত্রধর মাহাতো, সুচিত্রা মাহাতো, একসময়ের মাওবাদী আন্দোলনের জেরবার পশ্চিম মেদিনীপুর, উত্তাল পশ্চিম মেদিনীপুর। এবং তার আগে পশ্চিম মেদিনীপুর ছিল, তার যেমন লাল মাটি, পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক আকাশের রঙও ছিল লাল। আস্তে আস্তে সেই লাল ফিকে হয়ে সবুজ, এখন কিছুটা গেরুয়া। পশ্চিম মেদিনীপুর জেলায় 15টি আসন রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার সিপিআইএম এর সম্পাদক বিজয় পালের সঙ্গে কথা বলবো এবং বুঝে নেওয়ার চেষ্টা করব পশ্চিম মেদিনীপুরে সিপিআইএম এক সময়ে যা সিপিআইএম এর দুর্ভেদ্য ঘাঁটি ছিল, এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে সিপিআইএম সেখানে, এবং মাওবাদী আন্দোলন সেই সময় কতটা ভয়ঙ্কর ছিল, সঠিক কি চিত্র ছিল, কোনো ইলিউশন না, একদম মাওবাদীদের চোখে চোখ রেখে যে মানুষটি লড়াই করেছেন। এবং আরেকটি কথা বলে আমি ওনার কাছে চলে যাব, সেটা হচ্ছে আপনারা কিছু দৃশ্য অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। একের পর এক জনবহুল সমাবেশ এবং ডেপুটেশন কর্মসূচি তারা কিন্তু করছেন সিপিআইএম, শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে, গরিব মানুষকে সঙ্গে নিয়ে, মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো খেলা কি কিছুটা ঘুরছে। বিজয়, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। একদম প্রথমে যেটা জিজ্ঞেস করবো, যে অবশ্যই নির্বাচনের কথায় আসবো, কিন্তু প্রথমে যেটা জিজ্ঞেস করবো, সেই সময়টা ঠিক কেমন ছিল একটু দর্শককে। ছত্রধর মাহাতো, কিষেনজি, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, সব কিছু মিলিয়ে মিশিয়ে আহ, শাল শালের জঙ্গলে ঘেরা পশ্চিম মেদিনীপুর ঠিক কেমন অবস্থা ছিল তার? দেখুন, কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে প্রতিক্রিয়াশীল শক্তি তারা সবসময় শক্তিশালী ঘাঁটি এলাকা কমিউনিস্টদের, তাকে দুর্বল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র বরাবরই করে এসছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আপনি যে জেলাগুলোর কথা বললেন, এই জেলাগুলো ছিল পশ্চিমবঙ্গের বাম আন্দোলনের, বিশেষ করে সিপিআইএম এর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি এলাকা। ওখানে কংগ্রেসের বিরুদ্ধে যেমন লড়াই হয়েছে, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই মানে জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই। কংগ্রেস জোরদারদের পার্টি, জোরদার জমিদারদের পার্টি, এটা যখন মানুষের কাছে চিহ্নিত হয়ে গেল, তখন দেখা যাবে ওখানে ঝাড়খণ্ড পার্টির উৎপত্তি হয়েছিল। ওই সবুজ রঙের ঝান্ডা দিয়ে জাতিসত্তার নামে একটা আদিবাসীদের মধ্যে যে বামপন্থীদের দুর্ভেদ্য জনসমর্থন ছিল, তাকে ভেঙে ফেলার জন্য ঝাড়খণ্ড পার্টি হয়েছিল। একটা সময় ওখানে কার্যত লড়াই হতো সিপিআইএম বা বামফ্রন্টের সঙ্গে ঝাড়খণ্ড দীর্ঘদিন, এবং এই জোরদার জমিদারদের পক্ষ নেওয়াটা তখন ঝাড়খণ্ডের কাজ হয়ে দাঁড়িয়েছিল। ফলে জমির আন্দোলন যাবতীয় যা ওখানে করতে হয়েছে, বহু ক্ষেত্রেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে করতে হয়েছে। সেটাও একটা ষড়যন্ত্র ছিল। সেই ঝাড়খণ্ড আন্দোলন ক্রমে দুর্বল হয়, নানাভাবে বিভক্ত হয়। আর তার সঙ্গে গোটা পশ্চিমবাংলায় সাধারণভাবে নানা রকম চেষ্টা করেও এরা যখন বামপন্থীদের দুর্গগুলোকে ভাঙতে পারেন, তখন আপনারা জানেন যে এর অনেক আগের ইতিহাস আছে, যে বাম শক্তিকে পশ্চিমবাংলায় দুর্বল করতে পারলে বা না পারলে ভারতে দক্ষিণপন্থীদের উত্থান ঘটানো সম্ভব হবে না। সেই জন্য নানা রকম আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। অনেক উদাহরণ দিতে পারি, আমি তার মধ্যে যাচ্ছি না। এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্ম।
তৃণমূল কংগ্রেসের জন্ম আরএসএস দিয়েছে, এটা ঠিক, কিন্তু তারও আগে সব লেখা বেরিয়েছে যে আমেরিকা থেকে গবেষণা করে এরা পরামর্শ দিয়েছিল যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের দুর্বল করতে হলে এমন একটা পার্টি তৈরি করতে হবে যে পার্টি একই সঙ্গে কংগ্রেসের বিরোধিতা করবে এবং বামপন্থীদের বিরোধিতা করবে। এটা ছিল ওদের থিসিস। সেই থিসিসের উপরে দাঁড়িয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম, যার জন্য মমতা ব্যানার্জির দল তৈরি হওয়ার পরেই বললেন যে বিজেপি আমাদের নর্মাল অ্যালি এবং আমার লড়াই কংগ্রেসের বিরুদ্ধে আর বামপন্থীদের বিরুদ্ধে। উনি বিজেপির হাত ধরলেন। সেটা করেও 98 সালে এসব করার পরেও 2002-এ 98-এ করার পরে যে গ্রাম দখলের রাজনীতি, নির্বাচিত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে দখল করা, শেষপুর হবে ইত্যাদি যে সমস্ত কাজ, সেগুলো তখন থেকে এলো। এবং গ্রামের মানুষ প্রথম বন্দুক দেখলো এই তৃণমূল কংগ্রেস জন্ম নেওয়ার পর 98 থেকে 2000 সাল। তাতেও আমাদের জেলা সবচেয়ে বেশি আক্রান্ত ক্ষতে বিক্ষত হচ্ছে, কিন্তু শেষমেশ পারে। যখন কেশপুর উদ্ধার হয় তৃণমূলের গুন্ডাগিরির হাত থেকে, তার আগে গর্বে তা আমাদের অবিভক্ত তখন মেদিনীপুর, একদম পটাশপুর ইত্যাদি ভগবান এইসব এলাকা, তো সেখানেও যখন ওরা মার খেয়ে গেল, তখন দেখবেন একটা ওই 2000 সালের দিকেও এরকম একটা রব উঠেছিল যে মনে হচ্ছে বামপন্থীরা আর পারবে না। 2001 সালের নির্বাচনের আগে তো অবশ্যই এটা হয়েছিল, কিন্তু তারপরে যখন নির্বাচন হলো 2001-এ, তার যে ফলাফল হলো সেই ফলাফলে এরা হতোদ্যম। এবং তারপরে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্ব, তারপরে শিল্পায়নের কাজে জোর দেওয়া, 2006-এর ইলেকশনে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই যে স্লোগান বিপুলভাবে মানুষ গ্রহণ করলেন, তখন এরা আরো মরিয়া হয়ে গেল যে কোনো মূল্যে যদি একে রোখা না যায়, তাহলে গ্রামের ভূমিহীন কৃষক, বর্গাদার, পাট্টাদার, গরিব কৃষক, মাঝারি কৃষক, মধ্যবিত্ত যেভাবে বামপন্থীদের সঙ্গে আছে, তার উপরে যদি শিল্পায়ন হয়, তাহলে এই বামপন্থীদের সরাতে ওদের আর বহুদিন অপেক্ষা করতে হবে। ফলে নানাভাবে ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আমাদের তখন অবিভক্ত মানে পশ্চিম মেদিনীপুর, এইখানে আপনি হুগলির কিছুটা বর্ডার, এগুলো নিয়ে দেখলে 67টি বিধানসভা এখানে আছে, যে বিধানসভাগুলিতে বামপন্থীরা মানে বিরাট বিপুল ভোটে জয়লাভ করে। এবং ওই জয়লাভগুলোর পেছনে কোনো শাসক দল তৃণমূল কংগ্রেস কখনো বলতে পারেনি। অন্যান্য কিছু জায়গা নিয়ে নানা কথা বলেছে, কিন্তু এই জায়গাগুলোর জয়লাভ নিয়ে কখনো রিগিং হয়েছে, যে সায়েন্টিফিক রিগিং, এই সমস্ত যে কথাগুলো এসেছিল, এইসব কথা এই জায়গার জয়লাভ নিয়ে বলতে পারে। ফলে এখানে আগে বামপন্থীদেরকে দুর্বল করতে হবে। সেখান থেকেই একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের অংশ হিসেবেই তৃণমূল কংগ্রেস, নানান এনজিও, তার সাথে মাওবাদীদের একটা প্যাক্ট হয়, একটা চুক্তি হয়, যেটা পরবর্তীকালে কিষেনজির মৃত্যুর পর মাওবাদীদের যে পার্টি কংগ্রেস হয়েছে, সেখানে রিটিন ডকুমেন্টে মাওবাদীরা স্বীকার করেছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তি করে পশ্চিমবঙ্গে যেভাবে লড়াইয়ে আমরা গেছি, এটা আমাদের ভুল হয়েছে। রিটিন ডকুমেন্ট আছে। সুতরাং ওই চোরাগুপ্তা আক্রমণ করে টেরার দেখি আরেকটা এখানে বৈশিষ্ট্য আছে। আগের ঝাড়খণ্ড বললাম, তৃণমূল বললাম, তারা কিন্তু ঝাড়খণ্ড সবুজ ঝান্ডা, তৃণমূল তেরঙ্গা ঝান্ডা। কিন্তু এই ষড়যন্ত্রটা হলো যে লাল ঝান্ডা হাতে নিয়ে লালকে খতম করতে হবে, এইটা একটা বিশেষ বৈশিষ্ট্যের ষড়যন্ত্র ছিল, যে যারা খুন করবে তারাও লাল ঝান্ডা হাতে নিয়ে ঘুরছে, তারাও ইনকিলাব জিন্দাবাদ বলছে, তারাও মার্ক্সবাদ লেনিনবাদের কথা বলছে, মাও সেতুংয়ের কথা বলছে। ফলে তাহলে সিপিআইএম কতটা অ্যান্টি লেফট হয়ে গেছে, অ্যান্টি মার্কসিস্ট হয়ে গেছে, যেটা মানুষকে বোঝাতে সুবিধে হবে। ফলে এই ষড়যন্ত্রটার একটা বৈশিষ্ট্য আগের থেকে এটা তফাৎ, যে লাল ঝান্ডা হাতে নিয়ে লাল ঝান্ডাকে খুন করা হচ্ছে। এই মাওবাদীদের প্রথম এদের পশ্চিমবঙ্গে ক্যাম্প হয়
এখন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় ব্লকের মেটালা বলে জঙ্গল আছে, হুম। সেখানে এদের ক্যাম্প। আচ্ছা, তারপরে ধীরে ধীরে যখন এসব বাড়তে আপনাদের কাছে সেই ইনফরমেশন তখন ছিল না? সত্যি কথা বললে এটা তো বলতেই হবে যে তখন তো আমাদের সরকার আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সব ইনফরমেশন ছিল এ কথা বললে সঠিক হবে না। এটা কি প্রশাসনিক গাফিলতি ছিল? প্রশাসনিক গাফিলতি তো বটেই, আর সাংগঠনিক পার্টির দিক গাফিলতি ছিল? থেকেও আমি বলবো যে ওই এলাকায় যেখানে আমাদের দুর্ভেদ্য সংগঠন, হুম। সেখানে যতই গভীর জঙ্গল হোক, সেখানে বাইরে থেকে এসে এইসব পরিচালনা করা হচ্ছে। এটা কোন সাল? এটা 2008, হুম। মানে 7 থেকে ধরুন শুরু হুম। হয়েছে হুম। প্রস্তুতি, হুম। 8 থেকে তার লক্ষণগুলো প্রকাশিত হয়েছে। হুম। কিন্তু সেইভাবে যে আমরাও জানতে পেরেছি মাঝে মাঝে ওই যারা শালপাতা কুড়োতে যায়, ওই গাছের শাল শুকনো ডালগুলো ভাঙে, গরিব মেয়েরা, মহিলারা, তারা এসে পার্টিতে রিপোর্ট করতো যে আচ্ছা। জঙ্গলে অজানা চেনা লোক দেখে এলাম, আচ্ছা। বাংলা ভাষায় কথা বলে না, হিন্দিতে ছাড়া কথা বলতে পারে না, হুম। এরকম লোকের আনাগোনা দেখেছি। কিন্তু সেটাকে পার্টির দিক থেকে আমাদের যেভাবে নোটিশ করা উচিত ছিল, সেখানে আমাদের কিছুটা দুর্বলতা ছিল। আচ্ছা। আর প্রশাসনিক যদি বলেন, সেটা তো দায় স্বীকার করতেই হবে, হুম। যদিও সেটা বলার অধিকারী আমি নই, হুম। কারণ প্রশাসন মানে রাজ্য সরকার, সেটা রাজ্য না, এটা সম্পাদক, আপনি অধিকারী কিনা তার থেকেও বড় কথা, এটা ফ্যাক্ট। ফ্যাক্ট, যাই হোক, হুম। সুতরাং আমি সেইভাবে বলছি। তো সেইটা যখন এই ওই ওই কথাটা আমি আবার জোর দিচ্ছি যে এর আগের সব ষড়যন্ত্র হচ্ছে লাল বাদ দিয়ে অন্য ঝান্ডা নিয়ে আমাদের উপর আক্রমণ, ফলে সেখানে শত্রুকে চিহ্নিত করতে অনেক সুবিধা হয়েছে। তাই তো। এখানে লাল ঝান্ডা হাতে নিয়ে সিপিআইএম কে 1 নম্বর শত্রু চিহ্নিত মানে করা মানুষ হচ্ছে। কনফিউজড। হ্যাঁ, কনফিউজ, এইটা হয়েছে। সেই চুক্তিভিত্তিক, এবং তখন ব্যক্তি হত্যা শুধু নকশালরাও একসময় করেছে, হুম। কিন্তু নকশালরা কিছু ভুল করলেও তাদের প্রথম টার্গেট ছিল কিন্তু জোরদার জমিদারদেরকে একদম। হত্যা করা। একদম। আমি যে গ্রামের ছেলে, জানেন আপনি, ডেবরা ব্লকের ছেলে আমি। ডেবরা ব্লক একসময় নকশাল আন্দোলনের ঘাঁটি হয়েছিল। তো সেখানে আমার বাড়ি, আমার গ্রামে হুম। দ্বিজলাল রায় বলে এক জমিদার ছিল। অষ্টমী পুজোর রাত্রিতে তাকে খুন করা হয়। আচ্ছা। ওই সময় আচ্ছা, নকশাল রায়। নকশালরা তখন তাকে খুন করে। তো হুম। আমরা তখন আমি স্কুলে পড়ছি, কিন্তু হুম। আমি তখন অলরেডি বাম আন্দোলনে যুক্ত হয়েছি, এসএফআই করছেন? এসএফআই করছি। তখনই আমরা বলেছিলাম যে লড়াইটা জোরদার জমিদারদের বিরুদ্ধে, জোরদার জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে, হুম, ব্যক্তির বিরুদ্ধে জোরদার না। জমিদারের বিরুদ্ধে তো নয়। কারণ জোরদারকে মেরে দিলে জোরদারের ছেলে জোরদার হবে, তাই তো। তার আত্মীয় জোরদার হবে। এই নিয়ে নকশালদের সঙ্গে আমাদের অনেক লড়তে হয়েছে, যে জোরদারকে হত্যা করলে বরং গরিব মানুষের মধ্যে এই ধারণা যাচ্ছে যে অত বড় বাবুকেই যদি মেরে ফেলে তাহলে আমাদের মারতে আর কত, হলো একটা আইসোলেশন তৈরি হলো বামপন্থীদের সম্পর্কে। কিন্তু ওরা ততটা ক্ষতি করতে পারেনি, কারণ ওদের মূল টার্গেট, ওরা ভুল করে জোরদার জমিদারকে হত্যা করেছে। পরে কংসাল নকশাল ইত্যাদি নানা রকম হয়েছে, কংসাল হয়েছে, কিন্তু তবুও এদের মতন ঘোষণা করে সিপিআইএমই একমাত্র শত্রু পশ্চিমবাংলার অগ্রগতির ক্ষেত্রে, সিপিআইএমই শত্রু, এই ঘোষণা তাদের ছিল না। এখানে বেসিক ফারাক মাওবাদীদের সঙ্গে। এরা ঘোষণা করলো সিপিআইএম কে নিকেশ করতে হবে, এবং কিষেনজি স্টেটমেন্ট দিয়ে বললেন যে আমি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। একদম। বুদ্ধিজীবীদের একটা অংশ বললেন মমতা ইজ মোর লেফট দ্যান লেফট। একদম। এই সব মিলে একটা পরিবেশ তৈরি হলো। মানে তখন কিন্তু অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকেও কিন্তু একটা বাম ছদ্মবেশ নিতে হয়েছিল। হ্যাঁ, তা তো করানো হয়েছিল, মানে সোশ্যাল ফেব্রিকটা ওয়েস্ট বেঙ্গলের এমনই, এমনই যে এখানে বামপন্থী একটা ছদ্মবেশ ছাড়া অন্তত। এই যে আমি বলছি, যখন বলতে হলো যে মমতা ইজ মোর লেফট দ্যান লেফট, এটা কিন্তু আসলে লেফটের জয়। একদম। তার মানে লেফট না প্রমাণ করতে পারলে তুমি জয়লাভ করতে পারছো। একদম। তার মানে লেফটের পথ যে সঠিক, ওই বুদ্ধিজীবীরা কিন্তু না বুঝে হলো প্রকারান্তরে সেটাই স্বীকার করে। এবারে মমতাকে লেফট সাজানো, তো এটাও হচ্ছে আর একটা ষড়যন্ত্রের অংশ। মমতাকে লেফট সাজানো আর লাল ঝান্ডা হাতে নিয়ে লাল ঝান্ডার শক্তিকে খতম করা, সেটা হতে আরম্ভ করলো। এবারে চোরাগোপ্তা
অতর্কিতে আক্রমণ করে আমাদের একের পর এক নেতৃত্বকে খুন করা। আমার মনে পড়ে শালকু সোরেনের সেই ভয়ঙ্কর ঘটনা, তারপরে লঞ্চে মান্ডি, ঝর্ণা মান্ডি, এরকম অনেক আছে, অসংখ্য অসংখ্য আছে। অসংখ্য। তো এইগুলো তো করেছে, এবং মুশকিল হচ্ছে আরেকটা, মাওবাদী, এই লোকটা মাওবাদী হুম, প্রকাশ্যে, এরকম কিন্তু কোনো এলাকার কোনো লোক দেখে বলতে পারেনি যে এই লোকটা মাওবাদী। কারণ কারণ হচ্ছে ওরা তো জঙ্গলে থাকতো, হুম, ফলে ওরা জঙ্গল থেকে রাত্রিবেলা চোরাগোপ্তা মেরে খতম করে দিয়ে চলে যেত। ওদের টার্গেটই ছিল, স্থানীয় লোকজন সঙ্গে ছিল না। কিছু তো নিশ্চয়ই ছিল, নাহলে চেনাবে কি করে। হুম, প্রস্তুতি তো একটা ছিল। তারপরে টাকা পয়সা, অল্প বয়সী ছেলেদেরকে নানা রকম মোহগ্রস্ত করা, এসব ক্ষোভ বিক্ষোভ কিছু থাকে। হুম, মানে একটা রাজ্যের সরকার চালাতে গেলে সবার তো সব করা যায় না। তাই তো। আমরা কখনো দাবিও করিনি সবার সব করেছি। হুম, তা সেখান থেকে কিছু পেয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে কাজটা করলো, তাতে মাওবাদীরা, ওদের পরিকল্পনাটা ছিল যতটা খুন করব তার চাইতে বেশি টেরার ছড়া, সন্ত্রস্ত করবে। সন্ত্রস্ত করব। হুম, একটা খুন মানে 7 দিনের মধ্যে একটা খুন করতেই হবে, হুম, বুঝতে পেরেছেন? হুম, তো সেক্ষেত্রে যদি সিপিআইএম এর কোনো নেতাকে হাতের সামনে না পায়, তখন ওরা জেনারেল কাউকে খুন করেছে, নার্সকে খুন করেছে, ডাক্তারকে খুন করেছে, পথচারীকে খুন করেছে, মহিলাদের খুন করেছে, নিরীহ আদিবাসীদের খুন করেছে। এই খুনগুলো হচ্ছে, খুন হচ্ছে, ফলে আতঙ্কিত করে দেবে, এলাকা ছেড়ে চলে যাবে, পার্টির মিছিল মিটিং এ কেউ যোগ না দেওয়া, এটা ছিল পরিকল্পনা। এটা করলো। তারপরে ওরা দেখলো যে শুধু চোরাগোপ্তা আক্রমণ করে হবে না। সেই জন্য দেখবেন জনসাধারণের কমিটি, একদম। এটা কিন্তু প্রথমে হয়নি। এটা মাওবাদীদের এই সব আক্রমণের প্রায় 1 বছর পরে, 8-9 মাস পরে জনসাধারণের কমিটি তৈরি করা হলো। এটা হচ্ছে এদের সিভিল ফেস। একদম সিভিল ফেস। এর মধ্যে মাওবাদীরা কিছু ঢুকেছিল, হুম, লোকাল কিছু লোকজনকেও এরা মাওবাদী ট্রেনিং ট্রেনিং দিয়ে ওইসব বানিয়েছিল। হুম, দর্শন তো কিছু বোঝায়নি, এই তাই খুন তো। করবে আর টাকা মাসোহারা, পার ডে মাসোহারা, এসব ব্যবস্থাও ছিল। ফিলোসফি, দর্শন, হুম, ইডিওলজি বলে কিছু ছিল না ওদের। তো এই জনসাধারণের কমিটি যেটা হলো, এরা কিন্তু প্রকাশ্যে গ্রামের মধ্যে এরকম ছড়িয়ে দিয়ে যে আজকে ওর বিচার হবে, তুলে এনে। মানে এরকম আইনের শাসন বলে কিছু না, নেই। সেটা করা যায়নি, হুম, সেটাতে কিছুটা দুর্বলতা ছিলই। হুম, তো সেটা তো বলার অপেক্ষা রাখে না। হুম, আহ, এই পরিস্থিতি করে একটা মানুষের মধ্যে সার্বিক একটা সন্ত্রস্ত ভাব তৈরি করা, এবং সিপিআইএম এখন করা যাবে না, করলেই মরতে হবে, সিপিআইএম এর মিছিলে যাওয়া যাবে না, করলেই মরতে হবে, এই করে এই বিচ্ছিন্নতাটা ঘটিয়েছে এবং সর্বনাশের ঠিক কাণ্ডটা কিভাবে ঘটিয়েছে। কিভাবে আক্রমণগুলো কিভাবে মানে ঘটতো একটু মানে না একটা তো আমি বললাম যে মাওবাদীরা নিজেরা যে খুনগুলো করেছে, ওয়েপন কি বন্দুক? না একদম AK-47, 47, এই এছাড়া কোনো অন্য কোনো ওয়েপন নেই, একদম শুট অ্যান্ড একদম। হ্যাঁ, এই আর ওরা নিজেরা যেগুলো করেছে সেগুলো কিন্তু এই বললাম যে আমাদের পার্টির নেতা, আর ওদের প্ল্যান ছিল 7 দিনে অন্তত একটা এলাকায় একজন মার্ডার করতে হবে। যদি পার্টির নেতাকে ঠিক মতন তাল মতন না পায়, তাহলে যে কোনো একজন, মানে খুন হচ্ছে এটা দেখাতে হবে। আপনি তো তখন একদম গান পয়েন্টে লড়াই করছেন, হ্যাঁ, কিছু আমি অভিজ্ঞতা আমি গোয়ালতোড় ব্লকে ওদের সঙ্গে কিছু কনফ্রন্টেশন কিছু? না, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলতে পারি। আমি একদিন 10 সেকেন্ডের এদিক ওদিক হলে আমি উড়ে যেতাম। আমি সেটা গোয়ালতোড় প্লিজ থেকে, বলুন, হ্যাঁ, সেই ঘটনা প্লিজ বলুন। আমি গোয়ালতোড় থেকে বেরিয়ে, গোয়ালতোড় থেকে পেরোলে কাদরা বলে একটা বড় জঙ্গল আছে, হুম, সেইটা পেরিয়ে নয়া বছর তারপরে চন্দ্রকোনা রোডে উঠতে হয়। হুম, তো ওখান থেকে আমি বেরিয়ে আসছি, ওই কাদরার জঙ্গলে ঢুকছি, হঠাৎ আমার গাড়িটা মানে 500 মিটার দূরে, গাড়ি বলতে কি ফোর হুইলার না টু না হুইলার? না, টু হুইল, ফোর হুইল, ফোর হুইলার। তখন টু হুইলার নিয়ে যাওয়ার প্রশ্নই নেই। না নেই। তা না হলে আমি কিন্তু তার আগে পর্যন্ত বাসেই যাতায়াত করতাম। হুম, হুম, তা পার্টি বললো যে নিরাপত্তার স্বার্থে হ্যাঁ, একদমই তাই। যদিও আবার এর মধ্যেও আছে, আমরা বাসেও গেছি, কারণ হুম, পরের দিকে আমাদের অভিজ্ঞতা হলো যে ফোর হুইলার টার্গেট করা যায়, কিন্তু বাস টার্গেট পাবলিক করা, ট্রান্সপোর্ট। হ্যাঁ, টার্গেট করা যায় না। তাও তো করেছে ওরা, বাস থামিয়ে নির্দিষ্ট টার্গেটের কমরেডকে নামিয়ে এসব করেছে।
তো সেখানে আমি হঠাৎ দেখলাম যে সিআরপিএফ যারা ওই যে ছিল কেন্দ্রীয় বাহিনী, ওরা ওই জায়গাটা একটা জায়গা ঘিরে দিল। হুম তার থেকে 500 মিটার আমার দূরে আমার গাড়ি, হুম ওরা গাড়িটাকে দাঁড় করা, তারপরে বললো যে এইখান থেকে একটা ল্যান্ডমাইন গেছে। আবার আমাকে দিদেন ডিএসপি ওখানে ছিলেন, তিনি বললেন যে এটা আপনারই টার্গেট ছিল। তারপরে ওরা ওইটাকে আচ্ছা, আহ, বুদ্ধবাবুর সেই ল্যান্ডমাইন বিস্ফোরণ যে টার্গেট করা সেটা হয়েছিল, তো ওই দিন সেই আমরা ঘটনা কি ওখানে আছি। ঘটেছিল একটু বলুন তো। এটা হচ্ছে মেদিনীপুর শহর থেকে ধরুন 10-11 কিলোমিটার হুম দূরে। ওখানে একটা কালভার্ট ছিল, হুম আর ওই সময়টাতে ধান হয়েছে, হুম খেতে ধান আছে। ঢাকা ঢাকা, কালভার্ট, হ্যাঁ। হ্যাঁ। ওর ভেতর দিয়ে রাত্রিবেলা ওরা তার জঙ্গল দূরে, অন্তত 1.5 কিলোমিটার দূর থেকে বিরাট জঙ্গল, হুম সেই জঙ্গলে ওরা রয়েছে। ওখান থেকে ওই ধান ক্ষেতের ভেতর দিয়ে তার এনে ওই কালভার্টের নিচে ওই ব্লাস্টের সিস্টেমটা করেছে। হুম তারপরে ওইটা ব্লাস্টটাকে করিয়েছে, এবং যখন ব্লাস্টটা হয় তখন ওই ইনসিডেন্টের ঘটনার থেকে আমি হয়তো 500-700 মিটার দূরে, কারণ ওখানে আমাদের, বুদ্ধবাবুর কনভয় যখন যাচ্ছে, হ্যাঁ, কারণ আমাদের তো মানে সেদিন কি বুদ্ধবাবু সত্যি মানে একটা সত্যি মানে, একটা ঘটনা মানে না না কি আর 10-15 সেকেন্ডের এদিক ওদিকের ব্যাপার তো, অন্য কনভয় গাড়িগুলো তো নষ্ট আহ, হয়ে গেছে। তা এই তো ঘটেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিজয়, এটা আপনি বলবেন হ্যাঁ হয়তো হ্যাঁ, টেকনিক্যালি যে এটা আমি বলার অধিকারী নই, হোয়ার ওয়াজ দ্য ইন্টেলিজেন্স, মানে মুখ্যমন্ত্রীর গাড়ি যাচ্ছে, দেখুন, মুখ্যমন্ত্রী কনভয় যাচ্ছে, একজন কেন্দ্রীয় মন্ত্রী আছেন সেখানে। আর এ কথা তো আমি আপনাকে বলছি যে কিছু না, আমি বলতে চাইছি কিছু কি, ল্যাপসেস না থাকলে, ল্যাপসেস তো ছিলই, সেটা তো হ্যাঁ স্বাভাবিক। আমার হ্যাঁ, প্রশ্ন হচ্ছে খুব সিরিয়াস প্রশ্ন, এটা কি উম, প্রশাসনের পক্ষ থেকে গাফিলতি না ইচ্ছাকৃত, বা সর্ষের মধ্যে ভূত থাকা, কোনটা বলুন তো। সর্ষের মধ্যে ভূত এরকম আমি মানে বলতে পাইনি, রাজি নন? না না রাজি নই, না আমি দেখিনি, পাইনি। আচ্ছা, মানে হাতে কলমে কাজ করতে গিয়ে এরকম পাইনি মানে গাফিলতি। গাফিলতি, বোথ সাইডে। আমি শুধু প্রশাসন বলবো সেই না। শালবনির সেই মানে কারখানা যদি হতে পারতো তাহলে ভালো হতো সেটা না মন্দ হতো, সে তো সময় বলবে, মানুষ উপলব্ধি করবেন, নিশ্চয়ই এখন করবেন, তো মানুষ উপলব্ধি করছে। করছেন, হয়তো অনেকটাই করছেন, সেটা পরের কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একদম খুব থ্রিলিং লাগছে বিষয়টা যে এর আগে আমি দেবলীনা হেমব্রমের ইন্টারভিউ করেছিলাম এই পার্টি বেশি দোতলার ঘরে, তাকেও জিজ্ঞেস করেছিলাম, আপনাকে আবার জিজ্ঞেস করছি যে আহ, ঠিক কি তরিকা, মানে ওদের তরিকাটা ঠিক কেমন ছিল, মানে টেরর করার, মানে মানুষকে তুলে নিয়ে গিয়ে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিবারের সামনে খুন করে দেবো, একটা গ্রামে বৈঠক ডাকতো, তো বিচার হবে, বিচার বিচার সভা। হবে, তুমি হ্যাঁ, দোষী সেখানে সাব্যস্ত হলে। সব এবং গ্রামবাসীকে বাধ্য করা হতো ওখানে আসতে। আচ্ছা, 1-1,500-2,000 লোক মানে জড়ো তো হয়েছে। মধ্যযুগীয় কায়দা। হ্যাঁ, এইবারে আপনি তো আবার প্রশ্ন করতেই পারবেন, এবং যথার্থ প্রশ্ন, যে তাহলে আপনাদের সরকার তখন এই রকম করছে সেখানে, এবং তা এখানে সেই আবার প্রশ্ন একটা করার কথা পথটা আছে। আপনি বন্ধ করে দিলেন কারণ আপনি ব্যর্থতা স্বীকার করলেন তো। ব্যর্থতা স্বীকার করলাম না, আরেকটা এর সঙ্গে আছে। রাজ্য সরকার যখন এরকম হলো তখন কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে সবটা জানায়, এবং কেন্দ্রীয় বাহিনী পাঠানোর জন্য বলে। 1 বছর, একদম। তখন কংগ্রেসের সরকার, ইউপিএ টু, তারা কিন্তু 1 বছর ইউপিএ ওয়ান তখন। টালবাহানা করেছে, কেন্দ্রীয় বাহিনী দেয়নি। চিদম্বরম তখন সেটা যদি দিত স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই ক্ষতি হতো না। ফলে সবটা যে আমাদের রাজ্য সরকারের মানে ব্যর্থতা, কারণ ওই যে যেটা হচ্ছিল ওটা কিন্তু আমাদের এই পুলিশ, শুধু পুলিশ দিয়ে ওটা হতো না। ফলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য রাজ্য সরকার চাইলে তো কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য, একদম, কিন্তু 1 বছর ডিলে করে। মানে একটা গ্রাম সভা ডাকা হলো তার যেখানে মানে বিচার এটাকে হবে। ছড়িয়ে দেওয়া, হ্যাঁ অনেকটা বাড়তে দেওয়ার পরে ওরা কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে। হ্যাঁ, তখন তো, তখন তো অলরেডি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে হ্যাঁ গেছে। তখন তো আপনাদের দলের বিরুদ্ধে তৃণমূল, তখন আপনাদের দলের বিরুদ্ধে কংগ্রেস, তখন আপনাদের দলের বিরুদ্ধে বিজেপি, তখন আমি আপনাদের তো দলের ওইটাই বিরুদ্ধে বললাম যে কংগ্রেস মাওবাদীরা। সরকার আমাদের রাজ্য সরকার জানানোর 1 বছর টালবাহানা করেছে কেন্দ্রীয় বাহিনী দিতে। আমি একটু ছবিটা একটু ভিজুয়ালাইজ করি, মানে একটা গ্রাম সভা বা একটা বিচার সভা ডাকা হলো, সেখানে গ্রামের সাধারণ মানুষ, আমি ধরে নিচ্ছি তারা প্রত্যেকেই অত্যন্ত গরিব মানুষ বা বেশিরভাগই, এবং তাদেরকে বাধ্য করা হতো, বাধ্য করা হলো। মানে পয়েন্ট গানের ইয়ে দিয়ে তাদেরকে আনা হতো, আচ্ছা, দিয়ে সেখানে তুমি দোষী, গান পয়েন্টে আনা হতো। তুমি দোষী, তোমাকে ওখানেই শুট করা হ্যাঁ, হবে। ওখানে ওই সকলের সামনে খুন করা হবে। আমি বললাম যে মানে একটা খুনের থেকেও বেশি করে টেরোরাইজ করা। টেরারাইজ করা, এবং একটা খুন করা মানে তাহলে ওখানে অন্তত 10-12 কিলোমিটারে ছড়িয়ে গেল, আর বাড়ি থেকে কেউ বেরোবে না, স্বাভাবিক, তাহলে বেরোবে না। জীবনের থেকে প্রিয় কার কাছে আর কি কার আছে। কি আছে? এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি একদম ডেটা বলছিলাম, আমি মোবাইল হাতে থাকলে আপনারা যে কেউ দেখতে পাবেন, আমি এক্ষুনি এই যন্ত্রে দেখছিলাম,
যে বেশিরভাগ মাওবাদী অধ্যুষিত যে সমস্ত জায়গা সেখানে কিন্তু 2011 সালে আপনারা অনেকগুলো জায়গায় জয়লাভ করেছেন, তারপরেও সেই জয়লাভের রহস্যটা পারলেন কি করে? না ডেবরায় জিতেছেন, নারায়ণগড়ে না না জিতেছেন, ডেবরা ওই ওই জোনের মধ্যে পড়েনি তো। ঝাড়গ্রামে বেশ কিছু জায়গায় আপনারা হচ্ছে যে পুরিন বেরিবাসকে তখন হচ্ছে যে 2009-এর লোকসভা ভোটে জিতেছেন। কি করে সম্ভব? লোক লোকসভা ভোটে হচ্ছে অনেকগুলো অ্যাসেম্বলি মিলে হয় তো, হ্যাঁ। তাতে নানা রকম হয়। কিন্তু এইখানে আবার একটা বলার আছে, হুম। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকেই কিন্তু রাজ্যে একটা বার্তা চলে যায় যে একদম। বামফ্রন্ট আর পারবে না। হুম। ব্যতিক্রম ছিল কিন্তু পশ্চিম মেদিনীপুর। একদমই তাই, আমার প্রশ্নটা সেখানেই। পশ্চিম মেদিনীপুরে 90% বেশি গ্রাম পঞ্চায়েতে তখনও আমরাই জিতেছি। একদম। আমাদের তখন যে পঞ্চায়েত সমিতি ছিল তার মধ্যে দুটো আমাদের হাতছাড়া হয়েছিল, হুম। বাকি সব জিতেছিলাম। এবং পঞ্চায়েত আর জেলা পরিষদের আসন ওই একটা কি দুটো আসনে আমরা হেরেছিলাম, বাকি আমরা জিতেছিলাম। দেখুন, আর পরের ব্যাপারটা হচ্ছে যখন একটা গোটা রাজ্যব্যাপী একটা কোলাপস হয়ে যায় না, আপনার যদি শরীরে একটা তাই তো, এমন মারণ ব্যাধি ধরে যে সব অর্গান গুলোকে ফেল করে মাল্টি দেয়, অর্গান ফেলিওর হয়ে যাবে, তখন আপনি একটা মারা যাবো। একটা বিচ্ছিন্ন জায়গাকে আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু এটাও একটা তারপরেও ব্যাপার। পারলেন কি করে এই আক্রমণের না, পরে? সেটাও হচ্ছে 2011 সালে আমি আপনাকে বলতে পারি পশ্চিম মেদিনীপুরে 9টি বিধানসভাতে আমরা জিতেছিলাম। আমার প্রশ্ন সেখানেই, আপনারা পারলেন কি করে? দেখুন, পাড়া মানে পশ্চিম মেদিনীপুর তো আন্দোলন সংগ্রামের একটা ঘাঁটি কিন্তু এলাকা। জীবন চলে যাচ্ছে এইভাবে ভয়ঙ্কর না, একটা, মানে। তার মধ্যে যে আমাদের যে মরণজয়ী সংগ্রাম, হ্যাঁ। আমাদের কমরেডদের যে ডেডিকেশন, হ্যাঁ। কমিটমেন্ট, হ্যাঁ। তার মধ্যে দিয়ে আমরা এটা পেরেছি। শালকু সোরেনের ঘটনাটা একটু বলুন তো, ঠিক কি হয়েছিল? শালকু সোরেন ওই তো বারান্দায় ছিল, ওকে গুলি করে। উনি কি আপনাদের পার্টি সদস্য ছিলেন? পার্টির সদস্য ছিলেন না, কিন্তু সমর্থক নিয়মিত ছিলেন? কৃষক সভার কর্মী ছিল। আচ্ছা। শালকুকে হত্যা করা হলো দিনের বেলা? হ্যাঁ, করা হলো এবং তারপরে ছড়িয়ে দেওয়া হলো যে ওই ডেড বডিতে যে হাত দেবে হ্যাঁ। তাকেই খুন করা তাই হয়। তো। ফলে তার মা, সেই সৎকার বৃদ্ধা মা এখনো, বেঁচে আপনাকে আমি আছেন। বলছি 27 তারিখ লালগড়ে আমরা সমাবেশ করবো, সীতামণি সোরেন। চিতামণি হুম। সরেন। তিনি গিয়ে সন্তানেরকে ধরে একটু কান্না পর্যন্ত করতে পারেন। তাই তো। 7 দিন মৃতদেহ পড়েছিল। তাই তো। এরকম ঘটনা অনেক আছে। দিবাকর মাহাতোর কথা মনে সে পড়ে। আছে। তো তো আচ্ছা, টেরোরাইজড এই জোনগুলোর মধ্যে কোন কোন বিধানসভা ছিল মূলত? টেরোরাইজ জোনের মধ্যে ধরুন শালবনী বিধানসভা আমাদের যদি বলি, হুম। মেদিনীপুর বিধানসভার একটা পার্ট, হুম। মানে 4টে জিপি, ঝাড়গ্রাম বিধানসভা, আমাদের গোপীবল্লভপুর বিধানসভা, সাঁকরাইল বিধানসভা, জামবনি বিধানসভা, গড়বেতা বিধানসভার কিছুটা অংশ। হুম। আর আগে ওই সময় একটা সময় ছিল গড়বেতা 1 এবং 2 দুটো বিধানসভা, হুম। হুম। পরে ওই সব ভেঙে একদম একদম। একটা গড়বেতা আর একটা শালবনী বিধানসভা হয়। মেদিনীপুর বিধানসভা বললাম আপনাকে, ঝাড়গ্রাম, জামবনি, গোপীবল্লভপুর, সাঁকরাইল, নয়াগ্রাম, এই বিধানসভাগুলো এই এফেক্টেড জোনের মধ্যে ছিল। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এসেই প্রথমে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো কিষেনজিকে কিষেনজিকে আমি যাই বলি না কেন, মানে পুলিশের হাতে কিষেনজিকে প্রাণ দিতে হলো এবং মাওবাদী আন্দোলন একেবারে নিশ্চিহ্ন নির্মূল হয়ে গেল, সাফল্য বলতে হবে। যার সঙ্গে চুক্তি করে এসেছে তার কাজ হয়ে গেছে। আর এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এটাই বলেন যে মাওবাদী তৃণমূল এক, কেন বলেন? আরে, মাওবাদী তৃণমূল এক মানে আপনি কি দেখেননি? এই মমতা ব্যানার্জি যাননি ছত্রধর মাহাতোর মোটরসাইকেলে চেপে? ঠিক এই প্রশ্ন হচ্ছে, ছত্রদত্তের ভূমিকা তখন ঠিক কি ছিল? ছত্রধর তো ওই যে বললাম সিভিল ফেস করেছিল একটা। হুম। ছত্রধর মাহাতো তখন ওই জনসাধারণের কমিটির সম্পাদক। হুম। এবং দেখুন, এই ছত্রধর মাহাতো যে সব এইসব খুনের যে আছে, আবার মাঝখানে যখন এই একটা বিধানসভা নির্বাচন পার করার জন্য এখন আইন মানে কি, ছত্রধর মাহাতোকে সব মামলা থেকে ইয়ে করে দিয়ে বেল দিয়ে তাকে বাইরে নিয়ে এসেছিল। হুম। আবার ওখানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করে দিয়েছিল। হুম। তারপরে ভোট পার করে আবার ওকে জেলে পুরে দিয়েছিল। ছত্রধর মাহাতোদের ভূমিকাটা ঠিক কি ছিল? ছত্রধর মাহাতোরা হচ্ছে মাওবাদীদের সিভিল ফেস, জনসাধারণের কমিটি হিসেবে। আসলে এরা সব তৃণমূল, তৃণমূলের লোকেরা দেখলো তৃণমূলের ঝান্ডা নিয়ে যদি আমরা এটা করতে যাই তাহলে ধরা পড়ে যাব। হুম। ফলে জনসাধারণের কমিটি, যেটা কোনো তথাকথিত রাজনৈতিক দল নয়, সেই হিসেবে এরা সব ওখানে যোগ দিয়ে দেয়। হুম। নাহলে আপনি আমাকে বলুন, সুচিত্রা মাহাতোর সাথে একদমই। বাঁকুড়ার তৃণমূল নেতার কি করে বিয়ে হয়? হুম। কি করে তার পরিচয় হলো? হুম। সে তো ছোটবেলা থেকে মাওবাদী করে। হুম।
তারপরে হয়ে গেল এই যে এখন শ্রীকান্ত মাহাতো মন্ত্রী, হুম। ও তো জনসাধারণের কমিটির নেতা ছিল, ও তো তখন তৃণমূল করতো না, তখন বলছে আমি তৃণমূল নই। তারপরে ও তৃণমূলে হয়ে গেল, এমএলএ হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল। আমার এবারে একেবারে মাওবাদী এবং মানে সত্যি এটা নিয়ে মানে ঠিক কি বলবো মানে কোনো যে কোনো থ্রিলারকে হার মানায় মানে উম, সত্যি মানে অবাক করার ঘটনা কিভাবে আপনারা। এটা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে যত পৃথিবী জুড়ে ষড়যন্ত্র হয়েছে, এই এপিসোডটা ওয়ান অফ দি পার্ট। আমি এই যে ফিদেল কাস্ত্রোকে 120 বার হুম, হত্যা করার ষড়যন্ত্র, হুম। এই যে মাদুরোকে আচ্ছা, তুলে নিয়ে চলে। ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট উগো চাভেজ, হুম। তাকে আপনারা ভীষণভাবে এখানে বরণ করলেন, আদর করলেন, যত্ন করলেন। কলকাতার সঙ্গে, এবং কলকাতা তখন একটা নেলসন ম্যান্ডেলা তার আগে এসছেন, ইয়াসের আরাফাত তার আগে এসছেন, মুজিব এসছেন, মানে কলকাতা তখন একটা ধাত্রীভূমি ছিল, মানে আন্তর্জাতিক রাজনীতির একটা ধাত্রীভূমি এবং কমিউনিস্ট অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট মুভমেন্টের অ্যান্টি ধাত্রীভূমি। একদম অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট মুভমেন্টের ধাত্রীভূমি। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কখনো মুখটা হয়েছে হয়তো মুজিবুর রহমান, সে কখনো ইয়াসের আরাফাত, কখনো নেলসন ম্যান্ডেলা, কখনো ওগো চাভেজ। হুম। তো এটাই কি বামপন্থীদের বিরুদ্ধে আমেরিকার রাগের একটা কারণ বলে আপনি মনে করেন? নাহলে একটা সময় তো মানুষ হাসাহাসি করতো, ইনফ্যাক্ট আমরাও হাসাহাসি করতাম, যে কোথায় আমেরিকা, কোথায় একটা রাজ্যে সিপিআইএম এর সরকার, তাকে ফেলতে আমেরিকা আগ্রহী হবে। এটাই কি কারণ না, এটা কোনো, এটা কারণ এইরকম যে ভাবে এই অ্যান্টি সরল, ইম্পেরিয়ালিস্ট মুভমেন্টকে আপনারা এন্ডোর্স করেন বলে? সেটা তো অবশ্যই। কারণ এরা তো জানে যে পশ্চিমবাংলার বামপন্থী আন্দোলনের ভ্যানগার্ড হচ্ছে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ভ্যানগার্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। হুম, পশ্চিমবঙ্গকে না ফেলতে পারলে হুম, ভারতে কমিউনিস্ট আন্দোলনকে দুর্বল করা যাবে না। নরেন্দ্র মোদী যখন ওদের পরপর জিতলো, হুম, হুম, তখন নরেন্দ্র মোদী, এমনকি বাজপেয়ী, বাজপেয়ী নয়, আদবানি, হুম। আদবানি বলেছিলেন, বা নরেন্দ্র মোদী বলেছেন যে যতক্ষণ না পশ্চিমবাংলা আমরা দখল নিতে পারছি ততক্ষণ না, আমাদের নরেন্দ্র মোদী অন ক্যামেরা মিশন, বলেছেন বউ হ্যাঁ, বিচারধারা খতরনাক। তা আমাদের আমাদের মিশন সাকসেস হবে না। একদম বিজয়বাবু, একদম শেষ দিকে আমি এসেছি একদম। আপনি সত্যি অমূল্য একটা উপহার আপনি দর্শককে দিলেন, অন্তত আমাকে তো দিলেনই এই অভিজ্ঞতার কথা বলে। এবং আপনিও এসকেপ করেছেন, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা মানে সার্ভাইভ করেছেন, এটা আমার খুবই থ্রিলিং লাগছে গোটা ব্যাপারটা। আমি জিজ্ঞেস করবো যে 2016 সালেও আপনারা কিন্তু পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গায় যথেষ্ট ভালো ফল করেছেন। 2016 সালে সূর্যকান্ত মিশ্র তিনি দাঁড়ালেন নারায়ণগড়ে এবং 40%-এর বেশি ভোট পেলেন, হেরে গিয়েছিলেন অবশ্যই। আহ, বেশ কিছু জায়গায় ভালো ফল করেছিলেন। 21-এ আমি দেখলাম যে পার্সেন্টেজটা কমতে কমতে 10-এর কিছুটা কমে নেমে এসেছে। ডেবরা বিধানসভায় দেখলাম যে 10-এর বেশি ভোট আছে, 10%-এর বেশি ভোট আছে। বিজেপি এই মুহূর্তে আপনাদের প্রধান প্রতিপক্ষ নাকি তৃণমূল? আহ, একটা প্রশ্ন, এবং একেবারে শেষ প্রশ্ন, কটা আসনে আপনারা জয়ের জায়গায় আছেন বা আদৌ আছেন কিনা? দেখো, এখন যে পর্বের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে জনবহুল এক একটা জনসভা করছেন তো। হ্যাঁ, করছি, এবং আগের থেকে মানুষ বেশি আসছে। ফলে আমরা এখন এই কথা নিয়ে ভাবছি না যে কটা আসনে আমরা নিশ্চিত জয়লাভ করতে পারব, কিন্তু আমরা বলছি এই তৃণমূল আসার পর যত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলি যেভাবে হয়েছে তার চাইতে প্রতিটি আসনে জয়লাভের বাড়তি সম্ভাবনা নিয়েই আমরা লড়ব। পশ্চিম মেদিনীপুরে অবশ্যই। আমি কিছু আসন যদি আপনাকে স্পেসিফিক্যালি বলতে চাই, আমি এখনই ওই রকম নাম করবো না, কারণ সেটা আপনাদের রাজনৈতিক কৌশল হতে হ্যাঁ, পারে, হ্যাঁ, কিন্তু তবুও মানে না, আহ, আমি কোনো আসনের নাম করবো না আপনাকে। কিন্তু আপনি পশ্চিম কিন্তু আপনি মেদিনীপুরে একটা কথা আমি ভালো ফলের আপনাকে ব্যাপারে বলি, আশাবাদী। আপনাকে আমি একটা কথা বলি। হুম, 2006 সালে যখন 235টা আসন এবং 50%-এর বেশি ভোট নিয়ে বামফ্রন্ট জিতলো, হুম, বুদ্ধদেব ভট্টাচার্য দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন, হুম। স্বপ্নেও আপনারা কেউ ভেবেছিল যে 2008-এর পঞ্চায়েত নির্বাচনে না, এরকম ক্ষয় হবে? তাই তো। তারপর 2009 এরকম, তারপরে বার্তা রটে গেল যে বামফ্রন্ট আর পারবে না। হুম, ফলে এই যে বলি আমরা যে একটা পরিমাণগত পরিবর্তন থেকে একটা গুণগত পরিবর্তন, হুম, তো আজকে যে তৃণমূলকে আপনার অজেয় মনে হচ্ছে, হুম, এই যে ভেতরে ভেতরে যে পরিবর্তন হচ্ছে, হুম। এই যে আমাদের মুভমেন্ট গুলোতে যেভাবে মানুষ সাড়া দিচ্ছে, 2077 সালে, 1977 1977 সালে কেউ ভেবেছিল না ওরকম রেজাল্ট হবে। বিজেপির অবস্থান 51% আসন তো জনতা দলকে ছেড়ে দিতে একদম, চেয়েছিলেন তখন তারপরে আপনারা একা লড়লেন, কিন্তু প্রশ্ন প্রমোদ হচ্ছে দাস। বিজেপির অবস্থান। তাহলে সেই জন্যই বলছি যে
অতীতের যে এই মানে 11 সালের বা রাদার আরো ভালো করে বললে 8 সালের পর থেকে, 2008 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে তার চাইতে অনেক গুণ বেশি জয়ের সম্ভাবনা নিয়ে, বামেদের জয়ের সম্ভাবনা নিয়ে এবারের ভোট হবে। নোবডি ক্যান ক্যালকুলেট। আমি আপনাকে বলছি বিজেপির অবস্থান, বিজেপির অবস্থান আপনারা তো ভোট ওরাই কাটুয়ার ঘোষণা করে ভোট দিয়েছে কাটুয়ার যে ভূমিকা পালন করছেন। না, বিজেপির অবস্থান তো ওরা নিজেরাই বলেছে যে আমরা পারবো না, তাহলে বামপন্থীদের উত্থানকে ব্যাহত করতে রুখতে হবে, সুতরাং তৃণমূল থাকবে। সেই জন্যই ভাইপো পর্যন্ত যেখানে তদন্ত করছে আটকে যাচ্ছে সব ইস্যুতে। বিজেপির এতটা উত্থান হলো, সেই উত্থানকে এবারে রোধ করা যাবে, পারবেন? আরে বিজেপির উত্থান আমরা কি রোধ করব? বিজেপি যে 77 জন এমএলএ যে জয়ী হয়েছিল তার 17 জনকে তো বিজেপি নিজেই হাতে রাখতে পারেনি, পেরেছে কি? বিজেপির এমপি যারা জিতছিল তাদেরকে বিজেপি হাতে রাখতে পেরেছে। তো বিজেপির উত্থান আমাদেরকে কি বিজেপি নিজেই নিজের নির্বাচিত প্রতিনিধিদের রাখতে পারছে, একদম শেষ প্রশ্ন, নিজের দলের নেতাদেরকে রাখতে পারছে। বিজয় পালের এক্সক্লুসিভ ইন্টারভিউ। বিজয় পাল সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক। পশ্চিম মেদিনীপুরের দর্শকের জন্য এবং সারা বাংলার দর্শকের জন্য, সারা পৃথিবীর দর্শক যারা বাঙালি দর্শক তাদের জন্য কি বার্তা নির্বাচনের? যদিও নির্বাচন এখনো এই ঘোষণা হয়নি। কথাই বলবো যে আমি অন্তত আমাদের রাজ্য বা জেলা ধরে বলছি যে এখানে 34 বছর আমরা সরকার চালিয়েছি, ফলে তার কিছু অ্যান্টি ইনকামবান্সি থাকে, তার আরো আমাদের যা দুর্বলতা আমরা ছেপে বই আকারে দিয়ে দিয়েছি, সুতরাং ওই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারপরে 11 সাল থেকে মানুষ তৃণমূলকে দেখছে, আর যে মানুষ মনে করেছিল যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটাবে, তারাও কিন্তু আজকে 2টো টার্ম নরেন্দ্র মোদী, 3টে টার্ম প্রধানমন্ত্রী আছে, এবং তৃণমূলের যত দুর্নীতি যাবতীয় যা অপকর্ম তার যত সিবিআই তদন্ত হয়েছে সেই তদন্তের প্রতিফলন মানুষ দেখছে। ফলে বিজেপি যদি চায়, সত্যি চাইতো যে তৃণমূলকে আগে হারাবে, তাহলে অনেকদিন মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি গোটা দল জেলে চলে যায়। 15 সালে সারদা কেলেঙ্কারির তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পর 16 সালেই তো মমতা ব্যানার্জি জেলে চলে যাওয়ার কথা। সব তথ্য ওর কাছে আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ চাইলে কালকেই, আজকে এই মুহূর্তে এমন সাফিসিয়েন্ট ডকুমেন্ট আছে যা দিয়ে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু করছে না, করবে না। ফলে ক্রমশ বিজেপি এবং তৃণমূল এরা যে একে অপরের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়, এটা মানুষ বুঝছে। এবং তার পাশাপাশি আর জনস্বার্থের ইস্যুগুলো নিয়ে যেভাবে আমরা আন্দোলন করছি, তাতে প্রতিদিন ক্রমশ মানুষের এই প্রত্যয় বাড়ছে যে এখনো আপনি যদি এমনি চা দোকানে আগের মতো এখন যদি যান, দেখবেন একটা কথা এখন উঠছে যে বামাদেরই ফেরাতে হবে। আচ্ছা, এটা কিন্তু এখনো হচ্ছে। তৃণমূল কংগ্রেস যে করে, এই আমাদের জেলা কমিটির মিটিং এ সেলিমদা গিয়েছিল, ওই মিছিলের পরে একটা চা দোকানে সেলিমদা বসেছিলেন, তো সেখানে এক ভদ্রলোক তৃণমূল করে, আমি তার নামটা বলছি, আমিও বসে আছি, হ্যাঁ, সে যেভাবে বলছে, কি বলছে? যে কে না জানে যে তৃণমূল আর বিজেপিতে জোট আছে, মানে আমরা বোঝাপড়া করে চলছি, আমাদের দল ওরকম, এইভাবে করেই আমরা আবার জিতে যাবো, আমাদের কত কিছু নেই, এই যতদিন থাকবে এইভাবে করে, যতদিন থাকা যায় আমরা যা পারি করে নিতে হবে, প্রকাশ্য বলছে। সেলিমদে বসে আছে, বলছে। সেখান থেকে এরকম তৃণমূলের অসংখ্য কর্মী আছে। উপলব্ধি কি আপনাদের সেখান থেকে? এটা গুরুত্বপূর্ণ কথা। না, এই যে গুরুত্বপূর্ণ কথা, তার মানেই তো যে লুটপাটের ভাগ এই যে বিজেপি যারা এলাকায় করছে না, তাদের আসলে জিভ থেকে লালা ঝরছে। ওরা দেখছে যে তাহলে রাজ্যের একটা সরকারে থাকলে এই করে পয়সা লোটায়, তারা ওই ভাগটা তৃণমূল কেন একা খাবে, তৃণমূলকে সবাই ভাগটা নিতে চায়, রাজ্যের ভালো করার কোনো উদ্দেশ্য না। এরা আসলে উপরে বিজেপি কি ভাবছে এরা সেটা বুঝছে না। ফলে এরা যে বিজেপিটা করছে সেটা কিন্তু বিজেপির নীতি বুঝে নয়, তৃণমূলের লুটপাট দেখে ওদের লোভ হয়েছে, সেই লোভের জায়গা থেকে ওরা বামপন্থীদের নয় তাহলে তৃণমূলের বিরোধিতা করে, এটা মানুষ ক্রমশ বুঝছে। এই বোঝাটা মানুষের মনের ভেতরে তো সবাই আমরা ঢুকতে পারি না, তাহলে তো 2006-এর পরে 8-এর পঞ্চায়েত নির্বাচন এরকম হবে, তাহলে তো কেউ, বিরোধীরাও বুঝতে পারেনি ওরকম হবে।
সুতরাং মানুষ, ওই যে সেই কথা যে মানুষ শেষ বিচারক। ফলে আপনি যতই দেখেন, আমি দেখেছি আমাদের ওই 11 সালে দেখেছি, আর সবাইকে, যে আমাদের পার্টির সবাই বলবে, একটা বুথে যতজনের মিছিল হচ্ছে তার 1/4 ভোট পাই। তার মানে কি? যেহেতু সেই মানুষের মনের মধ্যে ছিল যে বামপন্থীরা হারবে কি জিতবে বলা যাচ্ছে না, এরা সরকারে আছে, তাহলে মিছিলে বামপন্থীদের সঙ্গে থাকে। আজকে তৃণমূল বিজেপির সঙ্গে খুব এরকম বহু বাস্তবোচিত মানুষ কথা, খুব মানুষ বাস্তবোচিত আছে, কথা। যা তৃণমূল, আমাদের মতন রেজিমেন্টেড পার্টি যদি না বুঝতে পারে, এ তো হাওয়ায় ওড়া পার্টি, কি আছে, লুটপাটের পার্টি, যত যা বাস্তবোচিত দিচ্ছে। কথা। ফলে নোবডি ক্যান ক্যালকুলেট। আমি এই কথা বলছি, আমি পাচ্ছি তাও আমি বলবো না, কিন্তু আমরা উপলব্ধি করছি অতীতের এই তৃণমূল জমানার, বা ওই যা বললাম 8 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে, সব নির্বাচনের চাইতে অনেক গুণ বেশি বামপন্থীদের ভালো ফল হবে। বামপন্থীরা সেই দৃঢ়তা নিয়ে, সাফল্য নিয়ে আমরা লড়াইয়ে যাচ্ছি। অত্যন্ত বর্ণময় একটা এপিসোড, মানে খুব থ্রিলিং একটা এপিসোড, মানে রিয়েলি আমার খুব গুজবাম্পস হচ্ছিল, একদম এখনো গায়ে কাঁটা দিচ্ছে, মানে যখন সেই বর্ণনা শুনছিলাম। নির্বাচনে কি হবে সে তো সময় বলবে। সব কথা, নেভিল কার্টাস একটা কথা বলেছিলেন, বিখ্যাত ক্রিকেট কমেন্টেটর, তিনি বলেছিলেন ক্রিকেট সম্পর্কে যে স্কোরবোর্ড একটা গাধা, মানে একটা ম্যাচের স্কোর দেখে শুধুমাত্র সেই ম্যাচের ইভ্যালুয়েশন করা যায় না, শুধু ভোট দিয়ে কিন্তু এই লড়াইকে ইভ্যালুয়েট করলে আপনি ভুল করবেন না। সঙ্গে থাকুন, এরকম আরও আপবিট কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকতেই হবে। ভবিষ্যৎ ইউটিউব চ্যানেল। নমস্কার।